স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি দোলা ডালারেস। শিরোনামগুলি বলছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। ঢাকার চারপাশের 4 নদীতে 30,000 টন প্লাস্টিক বর্জ্য। যেখানে সেখানে ফেলা প্লাস্টিক বর্জ্য ড্রেন নালা হয়ে পড়ছে নদীতে, সেখান থেকে চলে যাচ্ছে সমুদ্রে। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ম্যানগ্রোভ। বিশ্বব্যাংকের অর্থায়নে বেসরকারি সংস্থা ওয়েস্ট কনসার্নের জরিপ বলছে, শুধু রাজধানীর চারপাশের 4 নদীতে পড়েছে 30,000 টন প্লাস্টিক বর্জ্য, আর এর অর্ধেকই রয়েছে বুড়িগঙ্গায়। পরিবেশবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত না হওয়ায় নদীতে বাড়ছে এই দূষণ, আর এজন্য ওয়াসার অব্যবস্থাপনাকে দুষছেন তারা। এগুলো ফ্লাশিং ওয়াটারের মতো করে ক্যারিড আউট হয়ে নদী পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও পায়নি, কিন্তু বিষয়টা সর্বজন গ্রাহ্য থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশন কোনো ধরনের প্রিকশন বা ব্যবস্থা নেয়নি, এবং ওয়াসাও তার পুরো ড্রেনেজ প্রক্রিয়ায় তরল বর্জ্যকেই কেবলমাত্র নদীতে ফেলাটাও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। বিশ্বব্যাংকের হিসাবে প্লাস্টিক দূষণের দিক দিয়ে বাংলাদেশ ভারতের উপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গা, পদ্মা ও যমুনা রয়েছে বিশ্বের 2য় স্থানে। করোনায় প্লাস্টিক নির্ভরতা বাড়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলেও মত তাদের। এজন্য তারা চাইছেন সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ। সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে কালেক্ট এবং ডিসপোজালের, এবং সেগুলোকে কালেক্ট করা এবং এক জায়গাতে ফালায়, সেটার জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কাজ যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তর থেকে তারা এইগুলো কাজগুলো করবে। সুয়ারেজ লাইন ও নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে নগর কর্তৃপক্ষ, শিল্প ও পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সব পক্ষকে জিরো টলারেন্স নীতি নেয়ার পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5ম দফায় পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়ছে। সেতু কর্তৃপক্ষ জানান, 2021 সালের ডিসেম্বরের পরিবর্তে 2022 সালে সেতুর কাজ শেষ হলে সর্বোচ্চ 900 থেকে 1000 কোটি টাকা বাড়বে। সেক্ষেত্রে ব্যয় বেড়ে দাঁড়াবে 31,193 কোটি টাকা। পাইলিং জটিলতা, বন্যা ও করোনার কারণে সময় বেড়েছে প্রায় 3 বছর, খরচও বেড়েছে কয়েক গুণ। বত্রিশতম স্প্যান বসানোর পর পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে প্রায় 5 কিলোমিটার। তবে এর জন্য অপেক্ষা করতে হয়েছে 4 মাস। আগে প্রতি মাসে যেখানে 1 থেকে 2টি স্প্যান বসানো হতো, সেখানে জুনের পর থেকে দীর্ঘ বিরতি। এর মূল কারণ করোনা ও বন্যা। 2015 সালে পাইল ড্রাইভের কাজ শুরুর পর 22টি পিলারের পাইলিংয়ে তৈরি হয় জটিলতা। নদীর তলদেশের মাটির গঠনের কারণে বসানো যাচ্ছিল না পিলার। এই পিলারগুলোর নকশা জটিলতার সমাধান পেতে সময় লাগে 1.5 বছর। 2019 সালের জানুয়ারিতে সব পিলারের নকশা জটিলতার সমাধান আসে, যদিও লক্ষ্য ছিল 2018 সালের ডিসেম্বরে সেতু চালু হওয়ার। এরপর 2020 সালে আবারও থমকে যায় কাজের গতি, করোনা ও বন্যার কারণে। বন্যায় আপনারা জানেন যে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ডে একটা বড় অংশ ভেঙে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে, এবং এতে আমাদের 125টা রোডওয়ে স্ল্যাব এবং 192টা ওয়েস্ট ইঞ্জার পানিতে চলে গেছে। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের প্রকল্পের কাজ আমরা 2022 সালের প্রথম দিকে শেষ করতে পারব। যে কোনো প্রকল্পে দেখা যায় সময় বাড়ার সাথে সাথে বেড়ে যায় বরাদ্দ। পদ্মা সেতুতেও এর ব্যতিক্রম হচ্ছে না। 2008 সালে প্রকল্প অনুমোদন পেলেও নির্মাণ শুরু হয় 2014 সালে। এখন পর্যন্ত 4 দফা বাড়ানোয় প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। সেতু বিভাগের সচিব জানান, যতটুকু কাজ এগিয়েছে তাতে 2021 সালের ডিসেম্বরে শেষ করা কঠিন। যদি আরও 1 বছর বেড়ে যায়, সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। এটা সর্বোচ্চ হয়তো 800 থেকে 900 কোটি টাকা বাড়তে পারে। যদি 22-এ চলে যায়, কোনো কারণে যেতে পারে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবচেয়ে কম সময়ে আজ রায় হচ্ছে বাগেরহাটের পিতৃহীন 7 বছর শিশু ধর্ষণ মামলার। 6 কার্যদিবসে এর বিচার কাজ শেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফৌজদারি মামলার দ্রুত রায়ের ক্ষেত্রে এটি দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছেন আইনজীবীরা। 23 অক্টোবর ধর্ষণের অভিযোগে মামলার আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। 11 অক্টোবর আদালতে দেওয়া হয় অভিযোগপত্র। স্পর্শকাতর হয় মামলাটি পাঠানো হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ। 11 অক্টোবর চার্জ গঠন করে আদালত। 13 অক্টোবর বাদীপক্ষের 16 জনের সাক্ষ্য নেওয়া হয়। 14 অক্টোবর চলে চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। 15 অক্টোবর নেওয়া হয় আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য।
রোববার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিচারক নূরে আলম চাঞ্চল্যকর এই মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শোনেন। স্বল্প সময়ের মধ্যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা শেষ করা যায়, এটা একটি দৃষ্টান্ত, এটা একটি মাইল ফলক বাংলাদেশের জন্য। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা গেলে, দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপিত হলে বিচারহীনতার যে একটা সংস্কৃতি, মানুষের মন থেকে বিচার পাবো না, এই যে একটা জায়গা তৈরি হতে যাচ্ছিল, সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। দেখছেন বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আরও যা থাকছে, 3 দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শুরু। আয়োজন কমায় ক্ষতির মুখে প্রতিমা শিল্পীরা। চলতি মাসেই শুরু হচ্ছে রাজশাহী ধুলিয়ার নৌপথে পণ্য পরিবহন। পুরোপুরি চালু হলে লাভবান হবে ভারত বাংলাদেশ। নাম সর্বস্ব নিউজ পোর্টাল খুলে সাভারে বাড়ছে ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য। এমনই একজন শাহাদাত হোসেন। সম্প্রতি একটি ধর্ষণ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্তদের পরিবারের কাছ থেকে 60,000 টাকা নেন তিনি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে আটক করে পুলিশ। সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় গত 30 আগস্ট নির্যাতনের শিকার হয় 2 তরুণী। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে নির্যাতনকারী যুবকরাই। সেই ভিডিও হাতে আসে শাহাদাত নামে একজনের কাছে, যিনি নিজেকে সাংবাদিক দাবি করেন। নির্যাতনের ভিডিও সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তদের পরিবারের কাছ থেকে 60,000 টাকা নেয় শাহাদাত। টাকা পেয়ে সংবাদটি আর প্রচার করেননি তিনি। আমি টাকা খাইছি আর যাই খাইছি, আমি নিউজ করলাম কি করলাম না, এটা আমার ব্যাপার। ধর্ষকদের পরিবার জানায় ঘটনাটি মীমাংসা করে দেওয়ার কথা বলে টাকা নেয় শাহাদাত সহ বেশ কজন। এটা সমাধান করে দেন, আমাকে টাকা দেন। পরে গার্জিয়ানরা তো কি বলবে, সেই সময় সাংবাদিক যদি টাকা চাই তখন তো গার্জিয়ানরা টাকা দেবেই। সাভারে সাংবাদিক পরিচয় চাঁদাবাজির চক্রে সক্রিয় বেশ কয়েকজন সদস্য, যার মধ্যে অন্যতম শাহাদাত হোসেন, সায়েম সরকার, শাকিল আহমেদ সুজন এবং নাসিমা। চক্রটির বিরুদ্ধে জমির ভুয়া মালিক বানিয়ে আসল মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। এই জায়গার দলিল যে অমুকে মালিক, আপনি মালিক না, আপনি টাকা ফিরে দেন, নইলে আমাকে 50 লাখ টাকা দেন। উনি মাঝে মধ্যে আসলে আমাকে 2,000 টাকা দিতে হবে, 1,000 টাকা দেন, ভাই চলতে পারতেছি না। এই শাহাদাত জানান তিনি এসএসসি পাশ করে 10 বছর কাজ করেছেন পোশাক কারখানায়। নিজেকে সাংবাদিক দাবি করলেও দেখাতে পারেননি স্বীকৃত কোনো গণমাধ্যমে কাজ করার প্রমাণ। অফিস তো যে বাংলা ইয়াতে আপনার বাংলা বা বাংলার মোড়, দৈনিক বাংলার মোড়। দৈনিক বাংলার মোড়, আচ্ছা। আপনার নাম্বার আছে একটু, আপনার আমি একটা আইডি কার্ড দেখতে পারি একটু? আইডি কার্ড তো আসলে আমি এখন এই মুহূর্তে আনি নেই। 7 বছর সাংবাদিকতা করেছেন, তার আগের 10 বছর গার্মেন্টস করতাম। নাম সর্বস্ব সংবাদ মাধ্যমে ভুয়া সাংবাদিকদের দাপটে সম্মানের সঙ্গে কাজ করতে পারছেন না গণমাধ্যম কর্মীরা। এক সময় আমি দেখেছি ব্যান চালিয়েছেন, ব্যান গাড়ি চালিয়েছেন। এখন সেই সাংবাদিক, এদেরকে রোধ করার মতো কেউ পদক্ষেপ নিচ্ছে না। সাংবাদিক নেতৃত্বে যারা রয়েছেন তারা কেউ এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন না, প্রশাসনও না। টাকা নিয়ে ধর্ষণের ঘটনার মীমাংসার বিষয়টি জানাজানি হওয়ার পর শাহাদাতকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবারের উপনির্বাচনে কেন্দ্রে পোলিং এজেন্ট না দিয়ে ভোট বিতর্কিত করার পুরনো কৌশলে মেতেছে বিএনপি, দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আর ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, 2018 জাতীয় নির্বাচনের মতোই সব উপনির্বাচনে ভোট ডাকাতি করে জয় পেয়েছে আওয়ামী লীগ। শনিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন নিয়ে বিপরীত অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হবার পর দলের পক্ষ থেকে বলা হয়, ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তবে যথারীতি নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা 5-এর নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে। বিরোধী দল নির্বাচনের আগে যে হম্বি করেছে, ইলেকশনের দিন তাদের ভোট আনার বা ভোট কেন্দ্রে আসার কোনো আগ্রহই ছিল না। সেখানে উপনির্বাচন হিসাবে আমার মনে হয় ঈশ্বর দিকে ভালো উপস্থিতি ছিল।
এদিকে রোববার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ঢাকা ৫ ও নওগাঁ ৬ উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন না করে দর্শকের ভূমিকায় ছিল বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় 2018 সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে সিল মেরে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করে। উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং পরদিন উপজেলা এবং থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। শনিবার উপনির্বাচনে নওগাঁ ৬ আসনে ৩৬% বেশি ভোট পড়লেও ঢাকা ৫-এ ভোট পড়েছে মাত্র 10.43%। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান। এজন্য জনপ্রিয়তায় ভীত হয়েই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এ হত্যার ঘটনায় আটক করা হয়েছে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ সহ 4 জনকে। মাসুদের অনুসারীরা দিনভর বিক্ষোভ এবং বর্তমান পৌর মেয়র সহ কয়েকজনের বাড়িতে ভাঙচুর করেছে অগ্নিসংযোগও। ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নিহত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র। পরিবারের অভিযোগ, তার জনপ্রিয়তা হুমকি হয়ে দাঁড়িয়েছিল নিজ দলের প্রতিপক্ষ ও বিএনপি প্রার্থীর জন্য। এ কারণেই হত্যা করা হয়েছে তাকে। বর্তমানে তার ইন্দ্রনে হয়েছে কিছু মানুষ আমার ছেলের মারার লেগে 4 দিক দিয়ে ঘেরা করছে। আমি ভিজা চাই, আমার স্বামী কোনো বিএনপির ফ্যামিলির সন্তান না, আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান। এই আওয়ামী লীগের জন্য জীবন দিছে। হত্যার প্রতিবাদে রোববার দিনভর পৌর শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন শুভ্রর সমর্থকরা। এ ঘটনায় আটক বিএনপি নেতা ও ময়লাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, তার আত্মীয় প্রতিবেশী এবং আওয়ামী লীগ নেতা পৌর মেয়র রফিকুল ইসলামের বাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। আজকে জনবিচ্ছিন্ন জামাত বিএনপি এইভাবেই আমাদের পরিচ্ছন্ন নেতাকর্মীদেরকে হত্যা করে যাচ্ছে। যে ঘটনাটা ঘটিয়েছে সেটা রিয়াদের শক্তিতে নয়, ভাড়াটিয়া সন্ত্রাসী রিয়াদকে ব্যবহার করে শুভ্রকে হত্যা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সবার এই সহযোগিতায় বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিকই আছে এবং আমরা জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বাড়ি ফেরার সময় গৌরীপুরের মধ্যবাজার এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্রকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। রোববার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে হুমকির অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। সংশ্লিষ্ট শাখায় রোববার আবেদনটি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী এম মঞ্জুর আলম। তবে কি যুক্তিতে আগাম জামিন চাওয়া হচ্ছে তা জানাননি তিনি। এই সপ্তাহে শুনানির জন্য মামলাটি আসতে পারে। বৃহস্পতিবার নিক্সনের বিরুদ্ধে মামলাটি করেন ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা। এর এজাহারে বলা হয়েছে 10 অক্টোবর চর ভদ্রাসন উপজেলার উপনির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারের কাছে ফোনে কৈফিয়ত দাবি করেন তিনি। তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকার প্রস্তাবকে দিল্লি স্বাগত জানিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, 17 ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক করতে পারেন দুদেশের প্রধানমন্ত্রী। ভারতীয় হাইকমিশনের দায়িত্ব নেবার পর প্রথম পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শেষে মন্ত্রী জানান, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত দ্রুত পর্যালোচনার আহ্বান জানিয়েছে ঢাকা।
কথা হয়েছে সীমান্ত হত্যা প্রসঙ্গেও। তবে ফেনী সীমান্তে হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবেই দেখছে ঢাকা দিল্লি। এছাড়া স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা সফরে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আসছে ডিসেম্বরে দুইজন প্রধানমন্ত্রীর ডিসকাশনটা হবে, সেইটা ডেটটা ফিক্স করার জন্য। ডেট আমরা এখনও ফিক্স করিনি, বাট অ্যারাউন্ড 17th of December, 16 or 17 সামথিং। 16টা হয় কি, ওরা চাইছিলেন 16, কিন্তু 16টা আমরা যথেষ্ট ব্যস্ত থাকবো। 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তো তখন উই নিড আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে চাই আমরা বাংলাদেশে আসতে। সো উই শুড সেলিব্রেট ইট টুগেদার অ্যান্ড দে এগ্রিড টু ডু ইট টুগেদার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর দুদেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে ঢাকা। স্বাধীনতা সড়ক হিসাবে নামকরণ করে, তাতে আমাদের এই মুজিবনগরে যে সুন্দর স্থাপনা আমরা তৈরি করেছি, আরেকটা ঐতিহাসিক জায়গা, সেইখানে ভারতের লোকও আসিয়া পর্যটকরা আসবে, বেড়াবে। আমাদের লোকও চাইলে ইন্ডিয়াতে বেড়াইতে যাবে। এখানে একটা আউটপোস্ট করা ওদের দিকে, আমাদের দিকে, আর একটা বর্ডার পোস্ট করে আমাদের যেতে হয়। এইটা ওনাদের বলেছি এবং হি অলসো লাইকড ইট, এইটা আমরা করতে চাই। ভাসানচরে 1 লাখ রোহিঙ্গা স্থানান্তর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই বিষয়ে এখনও আপত্তি জানাচ্ছে দাতারা। হয়েছিল, কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও, UNHCR তাদের পরামর্শে আর নেওয়া হয়নি। তারা তখন বললেন যে এখানে নিলে টমুক হবে, এই জন্যে। কিন্তু যারা গেছে এরা মোটামুটি ভালো এবং অনেকে এখন যেতে ইচ্ছুক। তা আমরা আমাদের প্রোগ্রাম রাখতে চাই, তবে আমাদের উপরে প্রেশার আছে। রোহিঙ্গাদের জীবনমান নিশ্চিতে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পে নানা পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা সেখানে গেলে ভালোই থাকবেন। রোহিঙ্গাকে পর্যায়ক্রমে পাঠানো হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছর 30 লাখ টাকায় 3টি পুশ বাটন সিগন্যাল বসিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুটো নষ্ট, আরেকটির কোনো ব্যবহার নেই। তারপরও 20টি ডিজিটাল মেশিন বসাতে যাচ্ছে ডিএনসিসি। পথচারীর আগ্রহ না থাকলেও সংস্থার প্রধান প্রকৌশলী বললেন, নতুন একটি পদ্ধতি জনপ্রিয় হতে সময় লাগবেই। গেল বছরের 24 অক্টোবর রাজধানীর আসাদ এভিনিউয়ের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বসানো হয় ডিজিটাল পুশ বাটন সিগন্যাল। এরপর মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটি ও মিরপুর কমার্স কলেজের সামনে লাগায় ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলাম যুক্তি দেখিয়েছিলেন, সফল হলে রাজধানীর বিভিন্ন রাস্তায় আরও বসানো হবে এ প্রযুক্তি। পর্যায়ক্রমে প্রত্যেকটা সিগন্যালকে আমরা এরকমভাবে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই। কিন্তু কয়েক মাসেই নষ্ট মোহাম্মদপুর ও মহাখালীর ডিজিটাল পুশ বাটন সিগন্যাল। মিরপুরেরটি চালু থাকলেও ব্যবহার নেই। মাঝে মাঝে চালু থাকে, এখন ভার্সিটি বন্ধ, এই জন্য লোকের চাপ কম, যার জন্য এই বাটন এখন বেশি সবসময় চালু থাকে না। পথচারীদের জানেই না, আর গাড়ি চালকেরা জানে, সে ফোকাসই করে না যে এরকম কিছু আছে, পথচারী সিগন্যাল দিবে। নর্মালি সবাই পার হয়, আমি খেয়াল করিনি, আমি কথা বলতেছিলাম ফোনে, এই কারণে খেয়াল করি নাই। আমি কলেজ বন্ধ এই জন্যই গেছি, না তো যাইতাম না, না তো আমরা কলেজ চালু থাকলে আমরা এখানে দাঁড়াই আর কি। সহজে বোঝা যাচ্ছে ব্যর্থ এ প্রযুক্তি, তারপরেও বৃষ্টি বসানো হচ্ছে। আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে যায়। রাইট নাও হয়তো অভ্যস্ত হয়নি, এই জিনিসটাই জানে না কি জিনিস, বাট একসময় হয়ে যাবে। এটা আমাদের আশা যে কোনো জিনিসের শুরুতে এটার অনেক রেজিস্ট্যান্স থাকে, বাট আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। আপনারা উন্নত বিশ্বে কিন্তু এই জিনিস চলছে। এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। তাদের দাবি, যাচাই না করেই ডিজিটাল পুশ বাটন সিগন্যাল বসানো অযৌক্তিক। সার্ভে প্রয়োজন যে আমি কোথায় লাগাবো এবং এটা মনিটরিং করার জন্য আমি কি পদক্ষেপ নিয়েছি। দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা শহরের পথচারীরা কিন্তু বিভিন্ন জায়গাতে হাত দিয়ে থামিয়ে বা চালকদের সাথে একটা আপনার বোঝাপড়ার মাধ্যমে যখন রাস্তাটা পার হয়, তখন নির্দিষ্ট একটা বা দুটো জায়গায় এই পুশ বাটনটা দেখা যাচ্ছে সেই আগ্রহটা অনেক ক্ষেত্রে থাকে না। পাশাপাশি হচ্ছে যে সেটা যে কাজ করছে এটার বিষয়ে কিন্তু মানুষের একটা যে অভ্যস্ততা সেটাও কিন্তু হয়ে ওঠে না। এ বাটন চাপলে গাড়ি চলাচল বন্ধ করে পথচারী পারাপারে সবুজ বাতি জ্বলবে। এগুলো আনা হচ্ছে সিঙ্গাপুর, জাপান ও অস্ট্রিয়া থেকে। 20টি মেশিনের ব্যয় ধরা হয়েছে 2,5 লাখ টাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ করতে গেলেই সেবা গ্রহীতাকে গুনতে হয় টাকা, পড়তে হয় বিড়ম্বনায়। এমন অভিযোগ দীর্ঘদিনের। সেই ধারণা পাল্টে দিতে কিউই ম্যানেজমেন্ট সিস্টেম নামে প্রথমবারের মতো বিশেষ সেবা চালু করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। নতুন পদ্ধতিতে মাত্র 5 মিনিটেই করা যাবে সাধারণ ডায়েরি।
পুলিশের সেবা সম্পর্কে মানুষের মনে থাকা নেতিবাচক ধারণা মুছে দিতে বিভাগের 4টি থানায় এই পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান ডিআইজি। সুইডেন প্রবাসী দম্পতি অনিল দে ও রীতা রানী পাল ব্যাংকের চেক বইয়ের পাতা হারানোয় সাধারণ ডায়েরি করতে যান ময়মনসিংহের কোতোয়ালি থানায়। অতীত অভিজ্ঞতায় ভেবেছিলেন এ কাজ করতে তাদের দিতে হবে টাকা, অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা। তবে 5 মাস ধরে এই থানায় কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু থাকায় মাত্র 5 মিনিটেই সম্পন্ন হয় তাদের সাধারণ ডায়েরির কাজ। পুলিশের নতুন এই সেবাকে সাধুবাদ জানিয়েছেন তারা। অল্প সময়ে যেই সেবা পাইছি সেই সেবায় আমি অনেক খুশি। দিন দিন এটা যদি এই প্রচারে থাকে তাহলে সবার এই জন্য উন্নতি হবে। কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর পর থানায় সেবাগ্রহীতার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। ডিজিটাল টোকেন সিস্টেমের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় সেবা পেয়ে খুশি সবাই। এখন ওই জনযাত্রা নাই, এখন সাধারণ মানুষ এই নয় জিটি করতেছে, কোনো টাকা পয়সাও লাগে না। যে আগে আসছে সে আগে সেবা পাচ্ছে, যে পরে আসছে সে পরে সেবা পাচ্ছে। বসার জায়গা, ডেলিভারি সার্ভিস অফিসার যে তাদেরকে মনোনিবেশ করে থাকে, তারা আসলেই তাদেরকে অ্যাটেনশন দিয়ে থাকে এবং ওখান থেকে ডিউটিসের কাছে যাওয়ার পরে খুব দ্রুত রেসপন্স করে এবং তাকে সেবাটা দিয়ে দেয়। থানায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করে পুলিশি সেবাকে জনবান্ধব ও গতিশীল করতেই এ পদ্ধতি বলে জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। থানার গেটে যেহেতু আমরা অ্যাভেলেবেল করছি, কাজে দালাল চক্রের আর এখানে থাকার কিন্তু কোনো সুযোগ নেই। এই রেঞ্জের 4টা থানা শুরু হইল, মূলত এটা পর্যায়ক্রমে সবগুলা থানাতে কিন্তু এই সার্ভিসটা চালু হবে। তিনি আরও জানান, জুন মাসে কোতোয়ালি থানায় প্রথমবার পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হয়। প্রাথমিক পর্যায়ে জামালপুর, নেত্রকোনা ও সদর থানাকে এই পদ্ধতির আওতায় আনা হলেও পর্যায়ক্রমে বিভাগের সব থানায়ই চালু হবে এই সেবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাল, পেঁয়াজ, আলুর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেলের দামও। মাসের ব্যবধানে সব ধরনের তেলের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা। দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন আন্তর্জাতিক বাজারের ওপর, আর ভোক্তারা দেখছেন তদারকি এবং নজরদারির অভাব। অনলাইনে খাবারের ব্যবসা করেন ফৌজিয়া খানম। রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন খাদ্যপণ্য কিনতে। চাল, ভোজ্য তেল, ডাল, সবজি সবকিছুরই দাম বাড়তি। বেশি দামে কেনায় বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। এতে কমেছে ক্রেতা। ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন তিনি। আমাদের ইনকাম কমে যাচ্ছে। আমি পার্সোনালি যেমন একটা অনলাইন খাবারের একটা আছে, তো শুরুতে যেভাবে দিতে পারতাম, যে প্রাইসটা ছিল, এখন দেখা যাচ্ছে যে পণ্যের দামের সাথে তো আমাদের প্রোডাক্টের দামটা একটু বেড়ে যায়। কারওয়ান বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মনোয়ার জানালেন ভোজ্য তেলের বাজারে অস্থিরতা নিয়ে। 1 মাস আগে 1 লিটার পাম অয়েল 80 টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে 85 থেকে 90 টাকায়। খোলা সয়াবিনও কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 97 থেকে 98 টাকায়। গত মাসে থেকে আমাদের এই মাসে প্রায় পার কেজি তেলে 8 টাকা ডিফারেন্স। সরকার ধরে দিচ্ছে দাম, সেই দামেও কিন্তু বাজারে বিক্রি হইতেছে না। মানে এটা একটা হজবরল কাহিনী। কারা যেটা মনিটর করে আর কারা যে কি করে এটা আসলে বোঝা খুবই মুশকিল। বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দামও। বোতলজাত 5 লিটার তেলের দাম 1 মাসে 20 থেকে 25 টাকা বেড়েছে। ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 550 থেকে 555 টাকায়। ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির। আন্তর্জাতিক বাজারে ক্রুডের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের লোকাল মার্কেটে কিছুটা বাড়াতে হয়েছে। দাম যদি আবার কমে যায় আমরাও এখানে সাথে সাথে সমন্বয় করে নেব। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে 1 মাসে খোলা সয়াবিনের দাম বেড়েছে 9%-এরও বেশি। তবে দাম বাড়লেও বাজারে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি। এই অবস্থায় কঠোর তদারকির তাগিদ ভোক্তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের মধ্যে সারা দেশে 25 টাকা কেজিতে আলু বিক্রি শুরু করছে টিসিবি। আলুর চাহিদা বাড়লেও পরিস্থিতি বিপজ্জনক হবে না বলেও আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি তিনি জানান, ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকদের সরকারের বেঁধে দেয়া দামেই তা বিক্রি করতে হবে। বেশ কিছুদিন ধরে চড়া আলুর বাজার। 1 সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে 27 ভাগ। তা গত বছরের এই সময়ের চেয়ে 108 ভাগ বেশি। এ অবস্থায় বুধবার খুচরা বাজারে 30 টাকা কেজি দাম বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। তবে বাজারে আলুর কেজি এখনও 45 থেকে 50 টাকা।
দাম নাগালে আনতে রোববার দুপুরে কোল্ড স্টোরেজ মালিক, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন বাণিজ্যমন্ত্রী। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান 3 দিনের মধ্যে 25 টাকা কেজিতে আলু বিক্রি শুরু করবে টিসিবি। পাশাপাশি কোল্ড স্টোরেজ থেকে 23, পাইকারিতে 25 আর খুচরা বাজারে 30 টাকা কেজিতে আলু বিক্রির বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। কৃষি বিপণন সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে দামটা দেওয়া হয়েছে সেটাকে আমরা বাস্তবায়ন করব। কোল্ড স্টোরেজ পর্যায়ে 23 টাকা কেজি, পাইকারি পর্যায়ে 25 টাকা, খুচরা পর্যায়ে 30 টাকা। বাজারে চড়া দামের কথা স্বীকার করেছেন ব্যবসায়ীরাও। তারা উৎপাদন কম হওয়াকে দাম বাড়ার কারণ বললেও অধিদপ্তরের হিসাবে এবছর আলুর উৎপাদন ভালো। এটা গ্রহণযোগ্য না, এটা অতিরিক্ত। কত দামে বিক্রি হলে এটা বিক্রি হওয়া উচিত 35 থেকে 40 টাকা। ডিমান্ড যে পরিমাণে, সেই পরিমাণে আলুর স্টক নাই, অতএব বাজারটা সবাই একটু বাড়াইতে চেষ্টা করছে। এবার তো দাম প্রথম দিকে বাড়তি, অন্যান্য বছর আলু তো বিগত 17, 18, 19, 3 বছর পর্যন্ত আলুর দাম ছিল 12, 13, 14 টাকা। হঠাৎ করে যে বাজারটা বাড়তি যেটা বলতেছেন, এটা বাড়তি হওয়ার পিছনে আসলে ওই যে আলুর যে মানে মজুত একটু কম আছে, এটা মানে একটা জরিপ ব্যবসায়ীদের মাঝে আছে। এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম পর্যালোচনায় 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি বাজার তদারকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সোমবার থেকে মাঠে নামছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত নৌ প্রোটোকলের দ্বিতীয় সংযোজন রাজশাহী ধুলিয়ান নৌপথে পণ্য আনা নেয়া। চলতি মাসে পরীক্ষামূলকভাবে রাজশাহীর গোদাগাড়ি থেকে পদ্মা নদী হয়ে মুর্শিদাবাদের মায়া নৌবন্দরে পণ্য আনা নেয়া শুরু হবে। পুরোপুরি চালু হলে পণ্য আনা নেয়ার মাধ্যমে দুদেশই লাভবান হবে আশা সংশ্লিষ্টদের। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত দূরত্ব মাত্র 18 কিলোমিটার। কলকাতার পর এই নৌপথেই ভারত বাংলাদেশের নৌবাণিজ্য সম্প্রসারিত হতে যাচ্ছে। আগামী 15 নভেম্বর থেকে পুরোপুরি চালু হচ্ছে এই নৌ রুট। এর আগে রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত একটি নৌপথের অনুমোদন থাকলেও সম্প্রতি পথটি সংক্ষিপ্ত করে সুলতানগঞ্জ থেকে মায়া নৌবন্দর পর্যন্ত পণ্য চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসে শুরু হবে এই নৌপথে পরীক্ষামূলক পণ্য পরিবহন। ফর্মালিটি শেষ করে এই মাসের মধ্যে একটা ট্রায়াল রান দিয়ে দেখব কীরকমভাবে চালু করা যায়, এবং আমরা আশা করি তারপরে পুরোপুরি চালু করতে পারবো আমরা যদি অবকাঠামোগত সুবিধাগুলো সে তাড়াতাড়ি দাঁড়া করাতে পারি। ভারত থেকে আনা পণ্য মজুত রাখতে এখনও এখানে তৈরি হয়নি কোনো সরকারি অবকাঠামো। বিকল্প ব্যবস্থা হিসেবে সুলতানগঞ্জের পদ্মাপাড়ে জমি ইজারা নিয়েছেন আমদানিকারকরা। রাজস্ব আদায়ের লক্ষ্যে অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘাটের থেকে 500 ফিট পিছনে যে বিস্তর ফাঁকা জায়গা আছে চরমনগর মৌজায়, এই জায়গাগুলো আমরা একর করতে পারি, এবং আমাকে যদি সুযোগ দেয় বা আমাকে যদি পারমিশন দেয়, খুব অল্প খরচে 3 মাসের ভিতরে আমি এটা ডেভেলপ করে দেবো। আমাদের অবকাঠামো, আমাদের অফিস, আমাদের স্টাফদের থাকার জায়গা থেকে শুরু করে আমাদের যে অ্যাসাইন করে ওয়ার্ল্ড সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে ডিউটি ট্যাক্স আদায় হয়, এই জাতীয় যত অফিস সরঞ্জাম বা অফিসের স্থাপনা সেটা প্রয়োজন, সেটা আমরা এনবিআরকে অলরেডি একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। নৌপথটি আরিচা পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আরিচা পর্যন্ত আমরা বর্ধিত করার চিন্তা ভাবনা করছি, তাহলে এটা একটা বড় রুট হবে এবং ইম্পর্টেন্ট রুট হবে। গত 2টো সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে যে এটা চালু করা হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। বর্ষাকালে 1200 ও শীতকালে 300 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ছোট বড় জাহাজ ও মাঝারি নৌযান চলাচল করতে পারবে এই নৌপথে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যেসব বিশ্ববিদ্যালয় রাজি থাকবে তাদেরকে নিয়েই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত না হলেও অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি আলোচনায় আছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বাস্তবতা নেই বিশ্ববিদ্যালয়। করোনার কারণে বাতিল হয়েছে এইচএসসি পরীক্ষা। জেএসসি এবং এসএসসির ফলের উপর ভিত্তি করে ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল দেয়া হবে। এখন শিক্ষার্থীদের চিন্তার বিষয় কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, কারণ বিশ্ববিদ্যালয় পরিষদ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা ছাড়া ভর্তি করা হবে না। মঞ্জুরি কমিশন বলছে পদ্ধতি নিয়ে পর্যালোচনা চলছে, পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে। অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে।
এটা কি গুচ্ছ পদ্ধতিতে হবে না সমন্বিত পদ্ধতি হবে, সেটি আরেকটি প্রশ্ন এসে গিয়েছে। আমরা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা এবছর গুচ্ছ পদ্ধতিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করেনি। এ নিয়ে মঙ্গলবার বসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, আর শিগগিরই বসছে বুয়েটের একাডেমিক কাউন্সিল। কিভাবে, কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায়, কি শর্তে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়টি আমাদের একটু আলোচনা লাগবে। আমাদের 14,000 পর্যন্ত পরীক্ষা নেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি রয়েছে, সেটা কিভাবে আমরা নিব সেই বিষয়টিও আসলে আমাদের একাডেমিক কাউন্সিলে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেরকম প্রতিযোগিতা হয় তাতে অনলাইনে পরীক্ষা নেওয়াটা বাস্তবসম্মত হবে না। নর্মালি একটা অনলাইন সিস্টেমে 10 জন, 20 জন বা 1000 জনের পরীক্ষা নেওয়া এক কথা, আর সেখানে কয়েক লাখ পরীক্ষার্থীর একসাথে পরীক্ষা নেওয়া ডিফারেন্ট একটা জিনিস। এবার এইচএসসি পরীক্ষার্থী 14 লাখের মতো, বিপরীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় 64,000। সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক ভর্তি পরীক্ষার সময় জালিয়াতির চেষ্টা করে বেশ কয়েকটি প্রতারক চক্র। এই অবস্থায় অনলাইনে ভর্তি পরীক্ষা নিলে কতটুকু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা পুরোপুরি আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এর মধ্যে প্রায় শেষ হয়েছে সব প্রস্তুতি। করোনায় দীর্ঘ ছুটি ও বন্যার কারণে ভাটা পড়েছে আয়োজনে, কোথাও কোথাও পূজা বাবদ খরচও কমানো হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রতিমা শিল্পীরা। এছাড়া যেসব মণ্ডপে পূজা হবে সেগুলো তৈরি করা হয়েছে সরকারের নির্দেশনা মেনে। 22 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আয়োজন। তবে সব জেলায় প্রাণহীন এবারের পূজা উৎসব। কুড়িগ্রামের বৈদ্যের বাজার গ্রামে প্রতি বছর 2 থেকে 300 প্রতিমা তৈরি হলেও এবার হয়েছে মাত্র 70টি। বারবার বন্যা ও করোনার কারণে কমেছে প্রতিমার চাহিদা। নরসিংদীতে পূজার বরাদ্দ এমনিতেই কম, তার উপর প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বাড়ায় লোকসানে পড়েছেন কারিগররা। কুড়ার দাম বেশি, বন্যার নিগা, তারপরে তার কাটার দামও বেশি। যে তার কাটা আনতাম আমরা 80 টাকা 90 টাকা দিই, তার কাটা 120 টাকা 30 টাকা দিই। কারিগর তো করোনার নিগা কারিগরও কম। করোনা সংক্রমণ রোধে ময়মনসিংহ, ফরিদপুর, লক্ষ্মীপুর সহ সব জেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হচ্ছে পূজার আয়োজন। মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না দেবী দর্শনে। তাদের সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, আর মণ্ডপের সামনে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। আর ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পূজা মণ্ডপ নজরদারি বৃদ্ধি করেছে। প্রতিটা মন্দিরে আমাদের নো মাস্ক, নো এন্ট্রি, এই সিস্টেমে আমরা ভক্তবিন্দুদের আহ্বান জানাবো এবং তারা সামাজিক ডিস্টেন্স রেখেই পূজাটা দর্শন করবেন। ব্রাহ্মণবাড়িয়ার 566টি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আয়োজকরা। বরিশালে তোরণ, আলোকসজ্জা সহ বাড়তি খরচ কমিয়ে সেই অর্থ দেয়া হচ্ছে করোনায় ক্ষতিগ্রস্তদের। জেলা ও মহানগরে এবার পূজা হচ্ছে 617টি মণ্ডপে। আমরা এবারের পুজোকে মানবিক পূজা হিসেবে নিয়েছি। আমরা এবারের পূজা আমাদের যে অর্থ বাঁচবে সেই অর্থ দিয়ে আমরা মানবতার সেবায় কাজে লাগাবো। প্রতিটা মন্দিরে এইভাবেই সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের মায়ের কাছে আমরা প্রাণ ভরে আকুতি জানাবো এবারে সাত্ত্বিক পূজার মাধ্যমে, যেন সারা বিশ্বে এবারে এই করোনা থেকে মুক্ত। 26 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আয়োজন। সার্বিক নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেব্রুয়ারির মধ্যে দেশে 3 কোটি করোনা ভ্যাকসিন আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সচিব। তবে বিশ্বের কোনো ভ্যাকসিনই এখনও চূড়ান্ত হয়নি, তাই এ ধরনের ঘোষণা বাস্তবসম্মত নয় বলে বলছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, করোনা মোকাবেলায় ভ্যাকসিনের অপেক্ষা না করে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিতে হবে। আমরা আশা করছি 3 কোটি ভ্যাকসিন আমরা পাবো। অক্সফোর্ডের যে ভ্যাকসিন। শনিবার কিশোরগঞ্জে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি জানান, করোনা মোকাবিলায় ফেব্রুয়ারির মধ্যে দেশে আসছে 3 কোটি ভায়াল ভ্যাকসিন।
তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত বিশেষজ্ঞদের। যেহেতু বিশ্বের সব ভ্যাকসিনই এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে আছে, তাই করোনা ভ্যাকসিন কখন বাজারে আসবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়, জানিয়েছেন তারা। 3 কোটি ভ্যাকসিন, অক্সফোর্ড ভ্যাকসিন আসবে আমাদের বাংলাদেশে। ভাবতেও অবাক লাগে, অক্সফোর্ড ভ্যাকসিন বানাবে 10 কোটি, আমাদেরকে 3 কোটি উনি নিয়ে আসবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন, আমি জানি না আপনার সরকারের সাথে এরকম 3 কোটি ভ্যাকসিন আসবে চুক্তি হয়েছে কিনা আমি জানি না, কোত্থেকে আসে এই কথা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জনস্বাস্থ্যের বিষয়ে হেলাফেলার অবকাশ নেই। করোনা ভ্যাকসিন দ্রুত পাওয়ার চেয়ে ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত করতে সতর্ক রয়েছে সরকার। এখনো কোনো ভ্যাকসিন ফাইনাল হয় নাই, মার্কেটে আসে নাই, 3rd স্টেজ ট্রায়ালে আছে, 4th স্টেজ এখনো আসে নাই। তা আমরা সবগুলোর সাথে যোগাযোগে আছি। তা আমাদের এই ভ্যাকসিন সিলেকশনটা বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা একটা ফাইনাল করছি এবং ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আমরা এই বিষয়টি নিয়ে আরও আপনাদের সামনে কিছু বলতে পারবো। করোনা ভ্যাকসিন আবিষ্কার হলেও তা কতটুকু সুরক্ষা দেবে তা নিয়ে সংশয় প্রকাশ করলেন করোনা প্রতিরোধ জাতীয় পরামর্শ কমিটির সভাপতি। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানলে তা ভ্যাকসিনের চেয়েও কার্যকরী বলে মনে করেন তিনি। ভ্যাকসিন কবে আসবে আমরা জানি না, আশাবাদ থাকা ভালো। সেই ভ্যাকসিন কতদিন সক্ষমতা দিয়ে প্রোটেকশন দিবে আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন প্রোটেকশন কিন্তু বলে না। তারা বলছে আমাদের ভ্যাকসিন শক্তিশালী কাজ করছে, অ্যানিমেল মডেলের কাজ করছে, ফেজ 1 ফেজ 2তে কাজ করছে, ফেজ 3 চলছে, কিন্তু কেউ বলে নাই এটা 6 মাস 1 বছর না 2 বছর প্রোটেকশন দেবে। সো ঘুরে বলতে গেল দ্য বেস্ট থিং ইজ আলটিমেটলি এগেন স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশ্বের বিভিন্ন দেশের 200টিরও বেশি ভ্যাকসিনের ট্রায়াল চলছে, তার মধ্যে বাংলাদেশেরও একটি, আর অক্সফোর্ডের ভ্যাকসিন সহ 9টি রয়েছে চূড়ান্ত পর্যায়ে। মানুষের পাশে আমরাই ছিলাম। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনা ভাইরাসে আরও 3,900 মানুষের প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 3,20,000 মানুষ। এ নিয়ে বিশ্বের 214 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃতের সংখ্যা 11 লাখ ছাড়ালো। মোট আক্রান্ত 4 কোটি 2 লাখের বেশি। গত 24 ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে, মারা গেছে 565 জন। নতুন করে ভাইরাস মিলেছে 55,000 মানুষের দেহে। যুক্তরাষ্ট্রে টানা কয়েকদিন পর কিছুটা কমেছে মৃত্যুর হার। রোববার দেশটিতে 446 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 44,000 মানুষ। ফ্রান্সে গত 24 ঘন্টায় 30,000 করোনা রোগী মিলেছে। যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে 17,000 রোগী। সুইজারল্যান্ডে সংক্রমণ বাড়ায় গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ইতালিতে একদিনে 11,000 রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে বিস্তার ঠেকাতে বাতিল হয়েছে সব ধরনের ফেস্টিভ্যাল। এদিকে মেক্সিকোতে রোববার করোনায় 355 জনের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনায় নতুন শনাক্ত হয়েছে 10,000 রোগী। বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ মাহমুদুল্লাহ দলের বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ তামিম একাদশ, হারলেই বিদায় নিতে হবে। আর আসরের এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে উঠবে তামিম ও নাজবুল একাদশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু দুপুর 1টায়। 3 ম্যাচে 1 জয়ে টেবিলে সবার নিচে রয়েছে মাহমুদুল্লাহ দল। 1 ম্যাচ কম খেলে 2 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে তামিমের দল। জয় পেলেই আসরের ফাইনালে উঠে যাবে তারা। শিরোপার লড়াই হবে নাজবুল একাদশের বিপক্ষে। তবে একমাত্র জয় তামিমদের বিপক্ষে আসায় আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ একাদশ। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। দুই দলের বড় সমস্যা ব্যাটিং অর্ডার। রানের দেখা পাচ্ছেন না সিনিয়র পরীক্ষিতরা। ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ফাইনালের থেকে, মানে কালকে আমরা যদি জিতি ফাইনালে যেতে পারবো ইনশাল্লাহ। না গেলে পরেরটা কী হবে বলা যায় না, কারণ কালকেটা মেন গেম। তো আমাদের কালকে ইনশাল্লাহ আমরা ফাইনাল মনে করেই খেলি। রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে আইপিএল। একই দিনের 2 ম্যাচে 3টি সুপার ওভারের দেখা মিলেছে। কিংস 11 পাঞ্জাবকে 177 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছিল মুম্বাই। জবাবে লোকেশ রাহুলের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ জয়ের পথেই ছিল পাঞ্জাব, তবে শেষটা হয় ড্রয়ে। এরপর সুপার ওভারে বুমরার বিধ্বংসী বোলিংয়ে মাত্র 5 রানে গুটিয়ে যায় পাঞ্জাব। কিন্তু বিপরীতে সামিও দুর্দান্ত বল করেন। একের পর এক ইয়র্কারে রোহিতদের 5 রানে আটকে ফেলেন। তীব্র রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। এবারে নায়ক মায়াঙ্ক আগরওয়াল অসাধারণ এক ফিল্ডিংয়ে 6 রান সেভ করেন তিনি। দ্বিতীয় সুপার ওভারে মুম্বাইয়ের দেয়া 12 রানের টার্গেটে শুরুতেই ছক্কা হাঁকান গেইল। বাকি কাজটা আগরওয়াল সারেন, আর এতেই টানা দ্বিতীয় জয় পাঞ্জাবের। এর আগে গতকাল প্রথম ম্যাচ গড়ায় সুপার ওভারে লকি ফার্গুসনের দুর্দান্ত বোলিংয়ে হায়দ্রাবাদকে হারায় কলকাতা।
স্বল্প প্রস্তুতির পরও শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন আব্দুল্লাহ হেল বাকি। 617.3 স্কোর তার। তবে নারীদের বিভাগে পঞ্চম হয়ে হতাশ করেছেন আতকিয়া হাসান দিশা। ছেলেদের বিভাগে সেরা জাপান আর মেয়েদের বিভাগে ভারতের প্রতিযোগী। দীর্ঘ 5 মাস পর প্রতিযোগিতায় ব্যস্ত শুটিং রেঞ্জ। করোনাকালে বিভিন্ন দেশের প্রতিযোগী যার যার দেশ থেকে অংশ নিয়েছেন। বাংলাদেশে 2 শুটারকে উৎসাহ দিতে করোনাকালেও হাজির শখানেক দর্শক, কিন্তু সেই চাপটা নিতে পারেনি দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকি। প্রথম রাউন্ডে ভালো করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে হারান মনোসংযোগ। অনলাইনে খেলা হওয়ায় হোম রেঞ্জের সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে ভারত জাপানের শুটাররা। শেষ 3 রাউন্ড লড়াইটা সমানে সমান হলেও লাভ হয়নি। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দেশসেরা শুটারকে। 630.9 পয়েন্ট নিয়ে স্বর্ণ জাপানের ওয়াকাদার, সেখানে বাকি পিছিয়ে 13.6 পয়েন্ট। চারপাশের যে সিচুয়েশন ছিল এটা অনেক দিন পরের একটা এনভায়রনমেন্ট ছিল, যেটা আমি সাব গেমসে লাস্ট ফাইনাল করেছি। ওই ফাইনালের পরে কিন্তু এই সিচুয়েশনটা কখনো আমি ফিল করিনি, প্র্যাকটিসও করিনি, ইভেন প্র্যাকটিসই করিনি প্রায় 7 মাস 8 মাস যাবত। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে নতুন একটা সিচুয়েশন। আমার মনে হয় এটা প্র্যাকটিসের মাধ্যমে এবং মেডিটেশনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের অ্যাথলেটরা আরেকটু ট্রেনিং করার ব্যাপার আছে, কারণ বাকি আপনারা জানেন যে বাকি আমরা গত 5 মাস 6 মাস যাবত কোনো প্র্যাকটিস নেই। সো এই প্র্যাকটিস 1 মাসও হয়নি, প্র্যাকটিস না করেই যে গেমটা খেলেছে খারাপ না, কিন্তু আরও ম্যাচ টেম্পারমেন্ট হতে হবে, আরও অনেক ইমপ্রুভ করতে হবে। স্বল্প প্রস্তুতিতে আন্তর্জাতিক ইভেন্টে যে ভালো করা সম্ভব নয় সেটা হারে হারে টের পেয়েছে শুটিং স্পোর্ট ফেডারেশন। বাকি ভালো করলেও হতাশ করেছেন সৈয়দ আতকিয়া হাসান। 616.4 স্কোর নিয়ে পঞ্চম হয়েছেন তিনি। 627.5 পয়েন্ট নিয়ে এই ইভেন্টের সেরা ভারতের ভালাভিরান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যেও পুরোদমে চলছে আর্চারির অনুশীলন। স্বাস্থ্যবিধি মেনে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছেন রোমান সানার সঙ্গে আরও 21 জন আর্চারও চালিয়ে যাচ্ছেন অনুশীলন। আর তাদের সেরা প্রস্তুতির জন্য ডিসেম্বরে টুর্নামেন্ট চান কোচ মার্টিন ফ্রেডরিক। ফেডারেশন বলছে করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সেই চাওয়া পূরণের চেষ্টা চলছে। অনেকটা নীরবে নিভৃতে প্রস্তুতি ক্যাম্প চলছে আর্চারদের। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে গেল 2 মাস তীর ধনুকের খেলায় মনোযোগ 22 তীরন্দাজের। নিশানাবাজিতে সফল হওয়ার লক্ষ্য সবার, তবে রোমান সানার হিসাবটা আর একটু বেশি। তাকে যে চোখ রাখতে হচ্ছে টোকিও অলিম্পিকে। লাল সবুজ পতাকা হাতে তাকে নামতে হবে কঠিন লড়াইয়ে। করোনায় কঠিন হয়েছে পরিস্থিতি, তারপরও অনুশীলন না করে উপায় নেই। কিন্তু কেমন চলছে রোমানের অলিম্পিক প্রস্তুতি? যত দ্রুত সম্ভব পুরাতন ফর্মে ফিরতে পারবো আশা রাখছি। আর এখন দেখছেন যে আমাদের প্র্যাকটিস আগের থেকে একটু বেশি করছি, কারণ প্রথমে একটু কম ছিল, কারণ হঠাৎ করে ছুটি থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বাড়ি থেকে আসলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে আমাদের যে প্র্যাকটিসের ধারাটা আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছেন কোচ, এবং সেইভাবে আমরা এগোচ্ছি। প্রতিদিন আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টা প্র্যাকটিস আমাদের চলছে। আর্চারদের প্রস্তুতি কিংবা ফেডারেশনের ক্যাম্প ব্যবস্থা সবকিছুতেই সন্তুষ্ট কোচ মার্টিন ফ্রেডরিক। শিষ্যদের পরখ করতে একটি টুর্নামেন্ট আয়োজনের আশা তার, তেমন ভাবনা আছে ফেডারেশনেরও। ফিটনেস ঘাটতি কাটিয়ে উঠেছে আর্চাররা। গেল 2 মাস ধরে চলা ক্যাম্পে টানা অনুশীলন করেছে ওরা। অলিম্পিক সহ বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে আগামী বছর, সেখানে ভালো করতে জরুরি টুর্নামেন্ট আয়োজনের। ডিসেম্বরে যদি টুর্নামেন্ট করা যেত সেটা আরো ভালো হতো। যদি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বা কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হয়, আমরা আমাদের আভ্যন্তরীণ কর্মসূচি আমরা এবছর কিছু নেব। আগামী বছর দেশের বাইরে রয়েছে বেশ কটি টুর্নামেন্ট, সেখানে দল পাঠাতে আশাবাদী ফেডারেশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। করোনা বিরতি কাটিয়ে নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচে নামছে জাতীয় ফুটবল দল, সেটিও ঘরের মাঠে। নেপালের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচের তারিখ ও ভেন্যু ঠিক হয়েছে। 11 থেকে 19 নভেম্বর ফিফা উইন্ডো ম্যাচ হবে, সেটি জানাই ছিল। রোববার বাফুফে জানিয়েছে খেলা হবে 13 ও 17 নভেম্বর, ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মৌখিকভাবে সম্মত হয়েছে 2 ফেডারেশন। সবশেষ 2018-তে নেপালের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে সেইবার ঘরের মাঠে 2-0 গোলে হেরেছিল লাল সবুজরা। দীর্ঘ বিরতির পর একই মাঠে নেপালের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। 4 থেকে 5 দিনের মধ্যে প্রস্তুতি শুরুর কথা রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের জন্য আগস্টে যে 36 জনকে ডেকেছিলেন জেমিরে, তাদেরকেই রাখা হবে ক্যাম্পে।
17 নভেম্বর দুটো ম্যাচ খেলার বিষয়ে তারা আমাদেরকে মৌখিক সম্মতি জানিয়েছে। জেমিডি স্টুয়ার্ট ওয়াটকিন্স তারা আগামী 7 দিন পরে অর্থাৎ 27-28 তারিখ নাগাদ বাংলাদেশে চলে আসবে, ইউকে থেকে তারা চলে আসবে। ইন দ্য মিন টাইম আগামী 4-5 দিনের মধ্যে আমাদের জাতীয় দলের যারা খেলোয়াড়বৃন্দ রয়েছে তারা আমাদের জাতীয় দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে জয়েন করবে। পরিবেশ রক্ষায় চাই জীববৈচিত্র্যের সংরক্ষণ, আর এক্ষেত্রে প্রযুক্তির বিকল্প দেখছেন না প্রাণী গবেষকরা। তাদের দাবি, পশু পাখিকে শিশু কিশোরদের সঙ্গে পরিচয় করাতে অথবা বিনোদনের জন্য চিড়িয়াখানা বা সার্কাসের বিকল্প হতে পারে হলোগ্রাম বা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। সার্কাস চিড়িয়াখানায় পশু পাখি রাখা হচ্ছে প্রাচীনকাল থেকে। এর লক্ষ্য বিনোদনের পাশাপাশি শিশুর শিক্ষা। চিড়িয়াখানায় প্রাণীরা নিরাপদ হলেও বন্দী। সার্কাসে কখনো কখনো প্রাণীর উপর চালানো হয় নির্মম নির্যাতন, আর এর বিপক্ষেই অবস্থান পরিবেশবাদীদের। তারা বলছেন এর কারণে ব্যাহত হচ্ছে বাস্তু সংস্থান, এর সার্বিক প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতিতে। সে কারণেই তারা চান পশু পাখিকে বনে ফিরিয়ে দিতে, শিক্ষা বিনোদনের জন্য বলছেন প্রযুক্তির সহায়তা নিতে। আর এ কাজে অপার সম্ভাবনা তৈরি করেছে হলোগ্রাম ও ভার্চুয়াল রিয়েলিটি। এতে সার্কাস চিড়িয়াখানা ছাড়াই শিশু কিশোরেরা পরিচিত হতে পারবে পশু পাখির সঙ্গে, নিশ্চিত হবে প্রাণীর সুরক্ষা। করোনাকালে চিড়িয়াখানা ও সার্কাস বন্ধের পর এরই মধ্যে ভার্চুয়াল রিয়েলিটির দিকে ঝুঁকেছেন অনেক দেশের শিক্ষকেরা। এমনকি অনলাইনে চিড়িয়াখানায় যাওয়ার সুযোগও তৈরি হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টার বিরোধীহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।